বিজ্ঞানে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ষষ্ঠ অধ্যায়ের পরমাণু গঠন সম্পর্কে জানবো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক তোমাদের জন্য। সেটা হচ্ছে পরমাণুর গঠন। এটা যদি তুমি বুঝো তাহলে এই চ্যাপ্টার থেকে অনেকগুলো প্রশ্ন আনসার দিতে পারবা। এবং তোমরা যদি 9-10 উঠো তখন যে কেমিস্ট্রির পড়া আছে না, তো এটা তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। তাছাড়া এখানে অনেক কিছু বোঝার বিষয় আছে। উপরের হায়ার এডুকেশনের মূল বেস কিন্তু এখানে অনেকগুলো বিষয়, এই পরমাণু গঠন থেকে অনেকগুলো টপিক ভাগ হয়ে গেছে। তো আমরা কথা না বেরিয়ে যাচ্ছি পরমাণু। তো অণুর ক্ষুদ্রতম কণা হচ্ছে পরমাণু। আবার এই পরমাণুকে ভাঙলে 3টি কণা পাওয়া যায়। একটা নাম হচ্ছে ইলেকট্রন, প্রোটন, আরটা হচ্ছে নিউট্রন। এই যে দেখো একটা ভিতরে একটা নিউক্লিয়াসের পরমাণুর মধ্যে, এই নিউক্লিয়াসের মধ্যে আমরা প্রোটন এবং নিউট্রন থাকে, আর ইলেকট্রন হচ্ছে বাইরে থাকবে ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন মুভ করে। আর যে নিউক্লিয়াস আছে সেটা হচ্ছে প্লাস, প্রোটন থাকে, আর হচ্ছে নিউট্রন যেটা খুবই নিরপেক্ষ থাকে, আর প্রোটন তো প্লাসই, ধনাত্মক আধান থাকে। তো এই অধ্যায়ে তোমরা যেটা জানতে পারবা, পরমাণু গঠন ব্যাখ্যা করা, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা কীভাবে বের করতে হয়, আইসোটোপ ব্যাখ্যা করবা, ইলেকট্রন বিন্যাস করতে পারবা। তা আমি বিভিন্ন পদ্ধতি তোমাদেরকে ইলেকট্রন বিন্যাস দেখাবো, যাতে সহজেই একটা মৌলকে বিশ্লেষণ করতে পারবে এবং জানতে পারবে ওই মৌলটি কিসের এবং এটা কোন গ্রুপের এবং তার যোজনী কত। হ্যাঁ, এই বিষয়গুলো তুমি বাইর করতে পারবা। তারপর আয়ন কীভাবে সৃষ্টি হয় সেটা ব্যাখ্যা করতে পারবা। ঠিক আছে, একটা হলো ধনাত্মক আয়ন, একটা ঋণাত্মক আয়ন বা আধান যেটা আমরা বলি। তো যখন কোনো মৌল বা কি করে একটা ইলেকট্রন যখন দান করবে, সেই দাতা হিসেবে ধনাত্মক আয়নে রূপান্তর হবে, আর যখন ইলেকট্রন গ্রহণ করবে সেই ঋণাত্মক আয়নে পরিণত হবে। সেই বিষয়গুলো আমরা দেখাবো। তারপর ক্যাটায়ন ও অ্যানায়নের পার্থক্য ব্যাখ্যা করতে পারবা। অ্যানায়ন এবং ক্যাটায়ন ব্যবহার করে রাসায়নিক সংকেত প্রণয়ন করতে পারবা। আইসোটোপ ব্যবহার করে বর্ণনা করতে পারবা। আমাদের জীবনে আইসোটোপের যে অবদান সেটা তোমরা জানবা। আমার এই লেকচারটি যারা দেখবে মনোযোগ সহকারে, তো তোমরা অনেক কিছু এখান থেকে শিখতে পারবা। আমার অভিজ্ঞতা থেকে এখানে আমি অনেক কথা বলবো, যেটা তোমরা যদি শোনো সহজেই এগুলো ব্যাখ্যা করতে পারবা এবং যে কোনো প্রশ্নের উত্তর দিতে তোমরা পারবা। এই যে বললাম, এই যে নিউক্লিয়াস, এখানের ভিতরেই কিন্তু কি আছে, প্রোটন ও নিউট্রন। এখানে এই যে নিউট্রন, প্রোটন, আর এটা হচ্ছে ইলেকট্রন। নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরে, সৌরজগতের নেই আর কি। আচ্ছা, আবার আসি পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, আইসোটোপ, এগুলো কি? প্রতিটি মৌলের আলাদা আলাদা পরমাণু রয়েছে, যেমন হাইড্রোজেন গ্যাসের পরমাণু অক্সিজেন গ্যাসের পরমাণু থেকে আলাদা। একটি মৌলের পরমাণু থেকে আরেকটি মৌলের পরমাণুর মধ্যে আকার, ভর ধরনের পার্থক্য থাকবে। পরমাণুতে প্রোটন বা ইলেকট্রনের সংখ্যার পার্থক্যের কারণে পরমাণুসমূহের মধ্যে পার্থক্য হয়ে থাকে। তো পরমাণুর আধান নিরপেক্ষ, তাই পরমাণুতে ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান থাকে। যে ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা কিন্তু সমান থাকে। আচ্ছা, তবে কোনো মৌলের পরমাণুর বৈশিষ্ট্য বোঝানোর জন্য প্রোটনের সংখ্যা কিন্তু ব্যবহার করা হয়। আচ্ছা, মৌলের একটি পরমাণুতে প্রোটনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয়। তো পারমাণবিক সংখ্যা কোনটা? মৌলের যে প্রোটনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয়। ঠিক আছে, এটা হাইড্রোজেনের একটি পরমাণুতে একটি প্রোটন আছে, তাই হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1। অক্সিজেনের একটি পরমাণুতে 8টি প্রোটন আছে, তাই অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8। তাহলে আমরা পারমাণবিক সংখ্যা থেকে কি কি তথ্য পাবো? কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6। এ থেকে আমরা কী তথ্য পাবো? তার প্রোটনের সংখ্যা কিন্তু 6টি প্রোটন আছে, সেজন্য আর কি।
তো এগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে। এবং কোনো মৌলের ভর সংখ্যা আমরা কি জানবো, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে কোনটা, এই যে কোনো মৌলের ভর সংখ্যা যদি তুমি জানতে চাও তাহলে জানতে পারবে হচ্ছে এটা, ওই মৌলের পরমাণুতে প্রোটন প্লাস নিউট্রনের সংখ্যা যোগ করলে আমরা ভর সংখ্যা পাবো। প্রোটন প্লাস নিউট্রনের সংখ্যা যোগ করলে কী পাবো, ভর সংখ্যাটা আমরা পাবো। আচ্ছা, তারপর আমরা এই যেমন অক্সিজেনের পরমাণুতে পরমাণু নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসে 8টি প্রোটন আর 8টি নিউট্রন থাকে। তা অক্সিজেনের ভর সংখ্যা হচ্ছে 16, কারণ এই দুটো যোগ করছি, প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা যোগ করলে আমার এটার ভর সংখ্যা হয়ে যাবে। কথাটা বুঝতে পারছো? তাহলে দুটো আলাদা জানলে বলবে যে একটা অক্সিজেনের পরমাণুতে, যেমন অক্সিজেনের পরমাণুর মধ্যে 8টি প্রোটন আর 8টি নিউট্রন আছে, তাহলে তার ভর সংখ্যা কত। তো এই দুটো যোগ করলে সূত্রের মতো, এই সূত্রের মোতাবেক আমরা যোগ করলে এটা কত হবে, 16 হবে। এরকম প্রত্যেকটা মৌলের যে কোনোটা দিলে তোমরা নৈর্ব্যক্তিকে বলো, তারপর সৃজনশীল প্রশ্ন বলো, এগুলো আনসার দিতে পারবা। তারপর সোডিয়ামের একটি পরমাণুতে 11টি প্রোটন আছে, 11টি প্রোটন আছে আর একটি নিউট্রন আছে। তো সোডিয়াম 12টি হচ্ছে নিউট্রন আছে। তাহলে তাই সোডিয়ামের ভর সংখ্যা 11 যোগ 12 সমান 23। সোডিয়ামের ভর সংখ্যা হতো 23। তাহলে আমরা এখান থেকে কী জানলাম, কী বের করা, ভর সংখ্যা বের করা শিখলাম, মৌলের যে কোনো মৌলের ভর সংখ্যা। আচ্ছা, এবার আমরা আরেকটা বিষয় দেখব, মৌলের পারমাণবিক সংখ্যা 17। তো কোনো মৌলের পারমাণবিক সংখ্যা আসলে ওই মৌলের একটি পরমাণুতে প্রোটনের সংখ্যা। তাই এক্ষেত্রে মৌলের পরমাণুতে প্রোটন আছে 17টি। এখন আমরা একটা বিষয় বের করব, পরমাণু এই মৌলের ভর সংখ্যা তো আমরা জানি, এখান থেকে ভর সংখ্যা সমান হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রনের সংখ্যা। আমাদেরকে যদি এই দুটো দেওয়া আছে, ভর সংখ্যা দেওয়া থাকবে, নিউট্রনের সংখ্যা দেওয়া থাকবে, এখন তার প্রোটনের সংখ্যা দেওয়া থাকবে, তাহলে তার নিউট্রনের সংখ্যা কত, তাহলে আমরা ভর সংখ্যা বলছে কত, এই 35 বলা আছে, ভর সংখ্যা 35। তাহলে আমরা কি করব, এখানে আমরা ভর সংখ্যা থাকবে, তারপর এই যে প্রোটনের সংখ্যাটা নিউট্রনের সংখ্যার মধ্যে আসলে এটা বিয়োগ হয়ে যাবে। তাহলে কি ভর সংখ্যা থেকে, যেহেতু আমরা নিউট্রনের সংখ্যা বের করতেছি, এই প্রোটনের সংখ্যাটা কি করব, এদিকে আসলে বিয়োগ হয়ে যাবে। বিয়োগ হয়ে গেলে ভর সংখ্যা বিয়োগ মৌলের প্রোটনের সংখ্যা বিয়োগ করলে আমরা পাই হচ্ছে 18। তো কোনো মৌলের যে কোনো দুটো মান দেওয়া থাকলে এই সেম সূত্র থেকে বাকি যে কোনোটার মান আমরা বের করতে পারবো। যেমন এখানে আমাদের নিউট্রনের সংখ্যা বার করতে বলছে, কিন্তু আমাদের প্রোটনের সংখ্যা এবং ভর সংখ্যা দেওয়া আছে। সো নিউট্রনের সংখ্যাটা আমরা বের করতে পারি, অর্থাৎ ভর সংখ্যা থেকে প্রোটনের সংখ্যা বিয়োগ করার পরে। এই এবার আইসোটোপ কি, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা এগুলো পড়ে এরপরে আমি সরাসরি প্রশ্নে চলে যাব, সৃজনশীল প্রশ্নগুলোতে, তাহলে তোমরা আরও ভালোভাবে এখান থেকে অনুধাবন করতে পারবে। আমি একটু যাচ্ছি। হ্যাঁ, আইসোটোপ। তো একটি মৌলের প্রতিটি পরমাণুতে নির্দিষ্ট সংখ্যক প্রোটন ও ইলেকট্রন থাকে, কিন্তু একটি মৌলের সকল পরমাণুর ভর এক নাও হতে পারে। একটি মৌলের মধ্যে সকল পরমাণুর ভর কিন্তু এক নাও হতে পারে, কারণ একটি মৌলের বিভিন্ন পরমাণুতে বিভিন্ন সংখ্যা থাকে, সংখ্যায় নিউট্রন থাকতে পারে। যেমন হাইড্রোজেনের সকল পরমাণুতে একটি করে প্রোটন ও ইলেকট্রন থাকে। এই যে এখানে প্রোটিয়াম, এই জন্য এটা দুটো থাকলে ডিউটেরিয়াম, তিনটা থাকলে ট্রিটিয়াম, এগুলি। এটা ইলেকট্রন, এটা প্রোটন, আর এটা নিউট্রন। নিউট্রন সংখ্যা এরকম। আচ্ছা, তাহলে এখানে নাই, আর এখানে আছে নিউট্রন, এখানে দুইটা আছে।
আচ্ছা, তো এটা থেকে আমরা কি বুঝবো? হাইড্রোজেনের পরমাণুতে কোনো নিউট্রন নেই, তাই এদের ভর সংখ্যা 1, কিন্তু পরমাণুর মতো হাইড্রোজেনের কিছু পরমাণুতে একটি নিউট্রন থাকে, এদের ভর সংখ্যা হচ্ছে 2। আবার ওই চিত্রের মতো পরমাণুটির মতো হাইড্রোজেনের কিছু পরমাণুতে 2টি নিউট্রন থাকে, এদের ভর সংখ্যা হচ্ছে 3। আচ্ছা, তো এখন আমরা যেটা বুঝতে পারছি যে এখানে ভর সংখ্যা মানে পারমাণবিক সংখ্যা সমান দেখলাম, কিন্তু ভর সংখ্যাটা ভিন্ন পাচ্ছে, ভিন্ন ভিন্ন ভর সংখ্যা। এগুলোই হচ্ছে আইসোটোপ বলা হয়, ওই মৌলগুলোই হচ্ছে আইসোটোপ বলা হয়। যাদের পারমাণবিক সংখ্যা সমান থাকবে কিন্তু ভর সংখ্যা ভিন্ন থাকবে, পারমাণবিক সংখ্যা সমান হলো ভর সংখ্যা কী হবে? ভিন্ন, তাকে আইসোটোপ বলে। ঠিক আছে, পারমাণবিক সংখ্যা সমান হলো ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে আইসোটোপ বলে। আর আমরা এগুলো দেখব। তাহলে আমরা শিখলাম আইসোটোপের ধর্ম এবং ব্যবহার, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আইসোটোপ কি করে? চিকিৎসা ক্ষেত্রে আইসোটোপের অনেক ব্যবহার আছে। একই মৌলের বিভিন্ন আইসোটোপের প্রোটন ও ইলেকট্রন সংখ্যা সমান হলে আইসোটোপগুলোর মধ্যে রাসায়নিক ধর্মে তেমন পার্থক্য নেই। তবে যেহেতু আমরা যেটা বললাম যে একই মৌলের বিভিন্ন আইসোটোপের প্রোটন ও ইলেকট্রন সংখ্যা সমান বলে আইসোটোপগুলোর মধ্যে রাসায়নিক ধর্মের তেমন পার্থক্য নেই। তবে যেহেতু তাদের ভর আলাদা, সহজে শনাক্ত করা যায়। ভর আলাদা সেজন্যই বোঝা যাচ্ছে। আচ্ছা, সাধারণত আইসোটোপ অস্থায়ী। তো অস্থায়ী আইসোটোপ বিভিন্ন তেজস্ক্রিয় রশ্মি ও কণা বিকিরণ করে, তাই এদের তেজস্ক্রিয় আইসোটোপ বলা হয়। বিভিন্ন ক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপের ধর্ম কাজে লাগানো হয়। যেমন আমরা দেখি এক্সরে বলি না, চিকিৎসা ক্ষেত্রে যেটা বিভিন্ন রোগ নির্ণয়, তারপর নির্ণয় এবং নিরাময়ে আইসোটোপ ব্যবহার করা হয়। কোনো ক্ষুদ্র রক্তনালী ক্ষতিগ্রস্ত হলে রক্তের মাধ্যমে নির্দিষ্ট কতগুলো মৌলের তেজস্ক্রিয় আইসোটোপ পাঠিয়ে তা শনাক্ত করা যায়। একইভাবে ক্যান্সারের আক্রান্ত রোগীর কোনো কোষ ক্যান্সার আক্রান্ত তা আইসোটোপ দিয়ে নির্ণয় করা হয়। আবার ক্যান্সার আক্রান্ত কোষ ধ্বংস করার জন্য আইসোটোপ বা তেজস্ক্রিয় বিকিরণ ব্যবহার করা হয়। কোনো প্রকার কাটাছিঁড়া ছাড়াই ওই আইসোটোপের মানে লেজার রশ্মির মতো ওইটা দিয়ে ওই কোষগুলোকে ধ্বংস করা হয়। এছাড়াও তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করে ডাক্তারি যন্ত্রপাতি জীবাণুমুক্ত করা হয়, যেটাকে বলা হয় স্টেরিলাইজেশনস। তো আমরা একটু দেখাবো, একটা সচিত্র একটা দেখব তেজস্ক্রিয় ব্যবহার। তো আমরা এখন এই একটা ভিডিওতে আমরা দেখব যে কীভাবে আসলে মুভ করতেছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন সমূহ মুভ করতেছে, এইভাবে কিন্তু মুভ করে। ঠিক আছে, তো এখানে এই চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রন, প্রোটন, এই যে নিউট্রন এবং আইসোটোপগুলি, এই যে প্রজ্বলিত যেগুলি, ঠিক আছে, এগুলি কিন্তু কী করা হয়? পাঠানো হয়। তো আমরা দেখব আইসোটোপের প্রকৃত যে ব্যবহারটা, সেটা আমরা একটু দেখি। বিভিন্ন রোগ নির্ণয় এবং নিরাময়ে আইসোটোপ ব্যবহার করা হয়। কোনো ক্ষুদ্র রক্তনালী ক্ষতিগ্রস্ত হলে রক্তের মাধ্যমে নির্দিষ্ট কতগুলো মৌলের তেজস্ক্রিয় আইসোটোপ পাঠিয়ে তা শনাক্ত করা হয়। এটা একটা তেজস্ক্রিয় মানে একটা একটা রশ্মি বলা হয়, ওটা কিন্তু পাঠানো হয় এখানে ইনভিজিবল লাইট, ওটা মাধ্যমে সে শনাক্ত করে ওই জীবাণুকে ধ্বংস করে এবং তার পরিবর্তন ঘটায়। এটা তাহলে আমরা বুঝতে পেরেছি যে আইসোটোপের ব্যবহার চিকিৎসা ক্ষেত্রে কেমন সেটা। অনেক জটিল রোগেরও কিন্তু চিকিৎসা করা হয় এবং যন্ত্রপাতি জীবাণুমুক্ত করা হয়। এবার আমরা আসবো পরমাণুর গঠন দিক দিকে। তো আবার এখানে কৃষিক্ষেত্রেও কিন্তু কিছু আইসোটোপ ব্যবহার করা হয়, যেমন কীটপতঙ্গ, এগুলো যে পোকামাকড় কীটপতঙ্গ এগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু আইসোটোপ ব্যবহার করা হয়।
খাদ্য সংরক্ষণ ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করা হয়। এই যে ভূতাত্ত্বিক বৈজ্ঞানিক গবেষণা কাজে, অর্থাৎ কত বছরের পুরনো ফসিল বা এটা জানানোর জন্য কিন্তু আইসোটোপের মাধ্যমে এটা বলা যায়। আচ্ছা, এবার আমাদের গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে পরমাণুতে ইলেকট্রন কিভাবে বিন্যস্ত থাকে। পরমাণুতে ইলেকট্রন বিন্যস্ত থাকবে হচ্ছে সৌরজগতের ন্যায় বিন্যস্ত থাকে। এই যে এটা হচ্ছে প্রোটন বা নিউক্লিয়াস, এখানে থাকবে আমার এই 2n² এর ফর্মুলা মোতাবেক এখানে কিন্তু বিন্যস্ত থাকবে 2n²। 2n²। বলতে কি বোঝাই, আমার 2 তো থাকবেই, এরপরে প্রথম শক্তি স্তরে n=1 যদি হয়, প্রথম শক্তি স্তরে ইলেকট্রন হবে 2টা, তারপর n=2 হলে তাহলে 2² মানে কত 4, 4 × 2 মানে কত 8। দ্বিতীয় শক্তি স্তরে থাকবে 8টি থাকার কথা আর কি, এর কম হবে, বেশি হবে না, সর্বোচ্চ 8টি ইলেকট্রন থাকতে পারে। তো সেটা এই সূত্রের মাধ্যমে হবে। এখন আমরা যদি দেখি এই সূত্রটা, ঠিক আছে, তো দেখি আমরা একটা মৌলের নাম নিই সোডিয়াম। সাপোজ সোডিয়ামের হচ্ছে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11, সোডিয়াম হচ্ছে 11, কত 11। এখন এটা কীভাবে বিন্যস্ত হবে, প্রথমত 2n², তাহলে প্রথম শক্তি স্তরে যদি n=1 হয় তাহলে 1² মানে 2, তাহলে হয় হচ্ছে 2টা দিয়ে দিলাম। এখন দ্বিতীয় শক্তি স্তরে আমাদের 2n² মানে *2², 2² মানে কত 2 × 4, তাহলে 4 × 2 = 8 হবে, তাহলে এটার মান কত 8, দ্বিতীয় শক্তি স্তরে হবে 8টি, এই যেখানে 2টা, হ্যাঁ, তাহলে মোট 8টি এখানে, প্রথম 2টি তারপর 8টি। এরপর তৃতীয় শক্তি স্তরে যেটা যদি হবে আমাদের 3² তাহলে 9 × 2 = 18টি, কিন্তু আমার এখানে 18টি থাকতে পারছে না, যেহেতু আমার সংখ্যা হচ্ছে 11। অলরেডি আমরা এখান থেকে 10 পর্যন্ত পূরণ করে ফেলেছি, আর বাকি যেটা থাকবে সেটা আমরা এখানে দিয়ে দেব। তাহলে দিয়ে দিলে সেই বেজোড় ইলেকট্রনটা দাতা হিসেবে এখানে কোন একটা মৌলের সাথে যখন বিক্রিয়া করবে, সেই তার বাইরের ইলেকট্রনটাই দান করে দিয়ে নিজে অষ্টক পূর্ণ করবে। মানে এই যে বললাম তার শক্তি স্তরে যেটা থাকার দরকার অতটুকু যদি থাকলে তো সেটা অষ্টপূর্ণ। যেমন এখানে দ্বিতীয় শক্তি স্তরে 8টি থাকার কথা, 8টি আছে, হ্যাঁ, এর বাইরে কিন্তু নাই, যেটা কম থাকলে অষ্টপূর্ণ হতো না। যেমন এখানে 18টি থাকার কথা, কিন্তু আমার আছে মাত্র একটা, অষ্টপূর্ণ করেনি, আর বরং সেটা অন্য কাউকে দিয়ে দিবে, যার অষ্টপূর্ণ হচ্ছে না একটার জন্য, এটা দিয়ে দিবে সেই। আচ্ছা, এভাবে আমরা কিন্তু ইলেকট্রন বিন্যাস করতে পারি। আরও একটা পদ্ধতি আছে, তোমাদেরকে আমি এটা পরবর্তী দেখাবো, যে ফর্মুলাটা, যেমন আমি লিখতে পারি 1s², 2s², তারপর 2p6, মানে এরকম আর কি, এটা 2p6, তারপর 3s1, তাহলে বাইরের শক্তি স্তরে ইলেকট্রন আছে একটা, তাই সোডিয়াম যোজন হচ্ছে 1, এবং এটা গ্রুপ 1-এরই মৌল। আমরা এই বাইরের শক্তি স্তরে মাত্র 1টি ইলেকট্রন আছে, এবং s অরবিটাল এবং 3rd শক্তি স্তরে, ঠিক আছে। এভাবে করে আমরা ইলেকট্রন বিন্যাস করতে পারি, অথবা আমরা এখান থেকেও দেখে বুঝতে পারি বাইরের হচ্ছে একটি ইলেকট্রন, তারপর এটা গ্রুপ 1-এ অবস্থিত। অর্থাৎ আমি যেটা বললাম পর্যায় সারণীর কথা বললাম, তোমাদেরকে দেখানো হয়নি, আমি একটা চিত্র দেখাবো পর্যায় সারণী, যে এখান থেকে মৌলের বিভিন্ন অবস্থানগুলো আমরা
সহজে এখান থেকে কিন্তু শেখা যায়। তো চলো আমরা ওই পর্যায় সারণীটা একটু দেখাই। তো আমরা এখান থেকে জানতে পারি এটা হচ্ছে পর্যায় সারণী চার্ট। এটা গ্রুপ 1 এর 2 3 4 এরকম আমাদের মৌলের নামগুলো আছে। যেমন এটা হচ্ছে জুজেনাইড একের, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, হ্যাঁ, তারপর ক্যাডমিয়াম, ফেরিয়াম, এগুলো অনেকগুলো আছে। এই নামগুলো পাশে তার পারমাণবিক সংখ্যা, তারপর পারমাণবিক ভর, এই সবগুলো এখানে উল্লেখ থাকবে এবং এগুলো দেখতে কালার যেরকম এখানে সেমভাবে সাজানো হয়েছে। এই গ্রুপের মৌলটা লাল টাইপের হয়, এই গ্রুপের মৌলটা মুখ হয়, এভাবে কিন্তু এটা সাজানো হয়েছে আর কি। তো পর্যায় সারণী থেকেও আমরা অনেক কিছু শেখাবো। আমাদের মূল কাজটা যেখানে সেখানে আমরা দিকে যাচ্ছি থিওরিটিক্যাল। তো এটা আমরা পেয়েছি, যেটা হচ্ছে ইলেকট্রোবিন্যাস হচ্ছে এটা। যেমন এখানে দেওয়া আছে যে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, অর্গান। তো এইগুলো হচ্ছে যে মৌলের নাম, তার পারমাণবিক সংখ্যা, এটা প্রতীক হচ্ছে এগুলি, তারপর হচ্ছে ইলেকট্রন বিন্যাস। এটা যেহেতু 3 তাহলে প্রথমে 2 তারপর 1 ইলেকট্রন বিন্যাস। বাকি এটা কত হবে? এটা 4, প্রথম তো 2 হবেই, পরবর্তী হওয়ার কথা 8টা না, এখন পরবর্তী হবে কি এটা 2, 8টা তো আর হবে না, বা পরবর্তী হবে কত ইলেকট্রন বিন্যাস। যদি আমরা করি তাহলে কেমন হয়? 4টা করলে 1s স্কোয়ার 2s স্কোয়ার, এই 4 হবে। তাহলে আমাদের কি করতে হবে? প্রথম আমাদের 2 হয়, দ্বিতীয় শক্তি স্তর 8টা থাকার কথা, সেখানে থাকবে 2, তাহলে 2 হবে এই। এরপর হচ্ছে বোরন। বোরন হচ্ছে 5। তো তাহলে প্রতীক কিন্তু সাথে সাথে লিখতে হবে, এটা পূরণ করব। তো বেরিলিয়াম, বিআর, এগুলার প্রতীক সংখ্যাগুলো লিখে ইলেকট্রন বিন্যাস করতে হবে এখানে এই চার্টে। এই বিষয়টা যদি তোমরা বুঝো ইজিলি করতে পারবে। তা বোরন, কার্বন, এই যে একটু আগে আমি তোমাদেরকে একটা পেরিয়ডিক সাইকেল দেখিয়েছি, এখানে কিন্তু আছে। এই যে বেরিলিয়াম 4 বিই, তারপর হচ্ছে বোরন, অবশ্য সব মৌলের নাম এখানে কিন্তু আছে। প্রত্যেকটা নাম তোমরা এখান থেকে মিলে নিতে পারবা, ঠিক আছে? তো এই নামের প্রতীকগুলো এখানে লিখবা, লেখার পরে সোডিয়াম আছে, ম্যাগনেসিয়াম Mg আছে, ঠিক আছে, অ্যালুমিনিয়াম Al আছে, সিলিকন Si, সালফার S, ক্লোরিন Cl, আর্গন Ar। এবার রেগুলার যদি পারমাণবিক সংখ্যা থাকে, ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা এই সংখ্যাটা বসাতে পারি। যেমন এটা একই হবে 2, এখানে 2 হবে, তারপর এখানে হচ্ছে 5, তাহলে কত হবে? 2 এবং 3, তাহলে 5 হয়ে গেল। তো এইভাবে করে এটা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে এখানে বসাতে হবে। তো ইলেকট্রন বিন্যাস কীভাবে করে তোমাদের কথা আমি দেখাইলাম 2n স্কোয়ারের ফর্মুলা দিয়ে। প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 8টা, তৃতীয়তে 18টা। এটা 2 মানে n এর মান নির্ধারণ করে n এর মান যত হবে সেমভাবেই আমার
ও তো ঘরে ইলেকট্রনগুলো বিন্যস্ত থাকবে। যেমন n = 2, তাহলে আবার কি হচ্ছে n² মানে 2s², তারপর এদিকে 2 তাহলে 8। ঠিক আছে, তার ইলেকট্রন বিন্যাস আমরা এভাবে করতে পারি। ঠিক আছে, এরপর হচ্ছে ক্লোরিন আছে, ক্লোরিন হচ্ছে 17। হ্যাঁ, এই 2, 8, 7 এইগুলোই হচ্ছে তার নাম্বার কিসের ইলেকট্রন বিন্যাসের। এই নামগুলো কীভাবে মনে রাখবা তার একটা টেকনিক আমি তোমাদেরকে তুলে ধরতেছি, যেটা খুব সহজেই তোমরা শিখতে পারবা। ঠিক আছে, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আজকে এটার আমি প্রথম পর্ব করলাম। ঠিক আছে, তো প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বের মধ্যে আমরা আরও বিস্তারিত তোমাদেরকে জানাবো এবং সুন্দরভাবে যাতে তোমরা বুঝতে পারো। ঠিক আছে, তো এটা মনে রাখার একটা সূত্র আমি লিখেছিলাম, হাই হিলি বেরোবি খানায় অক্সিজেন ফ্লুরেনিয়ে সোডিয়াম মেখেছে। হাই হিলি বেরোবি খানায় নাইট্রোজেন অক্সিজেন ফ্লুরেনিয়ে সোডিয়াম মেখেছে। তো অপরদিকে আমার আলোচিলে ফয়সাল ক্লোরিনের আগমনে সোডিয়াম খেলছে। ক্লোরিনের আগমন মানে কি অর্গান। তাহলে আমরা কি বললাম, আলোচিলে ফয়সাল ক্লোরিনের আগমনে তাহলে এটা প্রত্যেকটা আমরা দিয়ে আমি লিখেছি, টেক্সটগুলো আমি দিয়ে দিব, তাহলে তোমার বুঝতে সহজ হবে। হাই হিলি বেরোবি, হ্যাঁ, খানায় অক্সিজেন ফ্লুরি নিয়ে সোডিয়াম মেখেছে। আলোচিলে ফয়সাল এইভাবে করে আমরা এগুলো মনে রাখার জন্য, এবং তাহলে সিরিয়ালটা মেনে থাকবে, তার পারমাণবিক সংখ্যার সিরিয়ালি মেনে থাকবে। এই জন্য আমি ওই কবিতাটা লিখলাম, ছন্দটা আর কি, যাতে বোঝা যায়। তারপর আমাদের এই ইলেকট্রন বিন্যাসগুলো দিতে হবে। তা আমরা পরবর্তী ভিডিওতে তোমাদেরকে আরও সুন্দরভাবে কীভাবে ইলেকট্রন বিন্যাস করে দেখাতে হয় সেই পর্ব আমি তোমাদেরকে আগামী পর্বে সেটা তোমরা দেখতে পারবা। আজকে এই পর্যন্ত আমি চেষ্টা করলাম তোমাদের কিছু নলেজ দেওয়ার জন্য। আগামী পর্বে আমরা বাকি প্রশ্ন এবং অধ্যায়গুলো শুরু করব। আমি জাস্ট নমুনা মাত্র তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে কি করতে হয়, স্টার্ট করতে হয়। পরবর্তী আমি এই ভিডিওগুলো আমি সুন্দরভাবে করে আমি তোমাদেরকে চ্যাপ্টার শেষ করব। আমার হাতে এখনো অনেক সৃজনশীল প্রশ্ন কিন্তু এখানে আছে, যেগুলো আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে আমি দেব। একেবারে বাছাই করা এই প্রশ্নগুলো, তার উত্তরগুলো সহ। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।